সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকম্যান অ্যানালাইসিসের আয়োজনে আজকে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে একটা খুবই হট টপিক, চারিদিকে আলোচিত একটা টপিক, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকশন সিস্টেম, যেটা অনেকে বলছেন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা, যেটি নিয়ে অলরেডি আমাদের যে বড় বড় রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন। এক পক্ষ পিআরের বিপক্ষে অবস্থান করছেন, আরেক পক্ষ বলছেন পিআর ছাড়া নির্বাচনে যাব না, তারা পিআরের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। অনেকগুলো দলই, ছোট ছোট অনেকগুলো দল, তারা পিআরের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। শুধুমাত্র বিএনপি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা পিআরের পক্ষে নয়, বা বিএনপি জোট, বিএনপি ঘরানায় যারা রয়েছেন শুধুমাত্র তারাই পিআর চাচ্ছেন না। এখন এই পিআরটা কি আসলে, আর পিআরটা হলে বিএনপির জন্য কি ক্ষতি, কেন বিএনপি চায় না, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। পিআর হলো আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এখানে সারা দেশে প্রাপ্ত মোট যে ভোট, সেই ভোটের অনুপাতে সংসদে আসন সংখ্যা বিন্যাস হবে। একটু কঠিন মনে হচ্ছে শুনতে। আচ্ছা, আর একটু বলি। এখন বর্তমানে বাংলাদেশের যে সিস্টেম আছে এটাকে বলা হয় ফার্স্ট পোস্ট দ্য পাস্ট, এফপিটিপি সিস্টেম। এটার সিস্টেমটা হলো কি, যে কোনো আসনে সব দলের প্রার্থীরা থাকবে, সেখান থেকে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে বিজয়ী হয়ে সংসদে এমপি হবে। কিন্তু প্রতিনিধিত্বমূলকের যে পিআর সিস্টেম, সেটার ধারণাটা একটু ডিফারেন্ট। সেখানে হবে কি, সারা বাংলাদেশে যতগুলো আসন আছে, সবগুলো আসনে মোট যতগুলো ভোট আছে, সমস্ত ভোট এক জায়গায় কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে একটি দল মোট কত পার্সেন্ট ভোট পেল সেটার উপরে ডিপেন্ড করে তাকে আসন দেওয়া হবে। আর এই এফপিটিপি যে সিস্টেমটা, যেটা বর্তমানে প্রচলিত, এটাতে করে দেখা যায় কি, যে অনেক কম ভোট পেয়েও অনেক বেশি সংখ্যক আসন অনেক সময় পেয়ে যায়। যেমন দেখা যায় যে এবং ভোটের মূল্য এখানে কমে যায়, বা একটা হিউজ নাম্বার অফ পিপল যারা ভোট দিয়েছেন তাদের ভোটের এখানে কোনো মূল্যই থাকে না। যেমন ধরুন, একটা উদাহরণ আপনাকে দেই, যে কোনো একটা আসনে একজন প্রার্থী 2 লক্ষ ভোট পেয়েছেন, আর অপর দলের প্রার্থী 1.5 লক্ষ ভোট পেয়েছেন। তো এভাবে তিনি জিতে গেছেন, 2 লক্ষ ভোটওয়ালা, তিনি তো এমপি হয়ে গেছেন। কিন্তু এই যে 1.5 লক্ষ মানুষ যারা ভোট দিলেন এই অপর ব্যক্তিকে, তো তাদের এই ভোটের তো কোনো মূল্যই থাকলো না, তাদের মতামতের তো কোনো দামই থাকলো না এই বর্তমান পদ্ধতিতে। তো বাংলাদেশের সব মানুষের ভোটের যেন মূল্যটা থাকে, তারা যে ভোট দেবে তারা যেন ভোট দিতে আগ্রহী হয়, বা সবার যেন পার্টিসিপেশনটা থাকে, এটা নিশ্চিত করার জন্য মূলত পিআরটা চাচ্ছেন অনেকে। পিআর হলে এই যে এরকম সারা দেশে যতগুলো ভোট পেলো একটি দল, ওই যে দল 1.5 লক্ষ ভোট পেয়েছে, ওই দল আরেকটা আসনে হয়তো 1 লক্ষ পেলো, আরেকটা আসনে 50,000 পেলো, পেয়ে যোগ করে তার হলো মোট ভোট 3 লক্ষ। আর যে দলটা হলো বড় 2 লক্ষ ভোট পেয়েছে, সে দেখেন যে হয়তো 3টে আসনেই 2 লক্ষ 2 লক্ষ করে পেয়ে 3টে আসনেই জিতে গেছে, তাহলে তার হলো কি মোট 6 লক্ষ ভোট হলো। 6 লক্ষ ভোট হয়ে সে হলো 3টে আসনই জিতে নিল। কিন্তু এইদিকে এদের যে 3 লক্ষ ভোট যে থাকলো অপরপক্ষের, সেই 3 লক্ষ ভোটের কিন্তু কোনো দাম থাকলো না। কিন্তু এখানে যদি আনুপাতিক পদ্ধতি হয়, তাহলে 6 লক্ষ ভোটওয়ালা পাবে 2টি আসন, আর 3 লক্ষ ভোট যে পেয়েছে ওর অর্ধেক আসন পাবে, সে 1টি আসন পাবে। তাহলে কি হলো, যে এই 3 লক্ষ ভোটার, তাদেরও কিন্তু মূল্যায়ন হলো। এই যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতি এটা প্রথম হলো বেলজিয়াম, যে ইউরোপের একটি দেশ রয়েছে, সেখানে প্রথম 1899 সালে এটার প্রচলন হয়। সেই দেশে এরকম কিছু জাতিগত ভাষাগত কিছু বিভাজন ছিল, সব শ্রেণীর লোকের মতামতের যেন মূল্যায়ন করা যায়, সেই জন্য মূলত তারা সেই সময় এই সিস্টেমটা প্রবর্তন করে। পরবর্তীতে এই সিস্টেমটা অত্যন্ত জনপ্রিয়তা পায় বিভিন্ন দেশে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু প্রচলিত রয়েছে। আমি একটু দেখে বলবো নামগুলো কোন কোন দেশে প্রচলিত রয়েছে। ইউরোপের মধ্যে দেখা যাচ্ছে যে নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, গ্রিস, আইসল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, পোল্যান্ড, এই কয়েকটি দেশে কিন্তু রয়েছে পিআর সিস্টেম। এর বাইরে জার্মানিতে আছে এমএমপি সিস্টেম। এমএমপি হলো কি, মিক্সড মেম্বার প্রপোর্শনাল সিস্টেম। এখানে যেটা হয়, যে কিছু আসনে হয়তো আপনার পিআর পদ্ধতিতে হয়, আর কিছু আসনে সেই এফপিটিপি পদ্ধতিতে হয়।
এছাড়াও লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু নিউজিল্যান্ড একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশে, সেখানেও কিন্তু এই এমএমপি বা মিক্সড যে সিস্টেম সেটা রয়েছে। লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, চিলি, ইকুয়েডর, কোস্টারিকা, পেরু, বলিভিয়া এই দেশগুলোতে রয়েছে পিআর সিস্টেম। তাছাড়া রয়েছে ইসরায়েলে রয়েছে, দক্ষিণ আফ্রিকা আছে, তুরস্কে আছে, ইন্দোনেশিয়া আছে, লেবাননে আছে, ইরাকে আছে, আর শ্রীলঙ্কার কিছু আসনে এই পিআর সিস্টেম আছে। এখন এই পিআর সিস্টেমটা কি আসলে কতটুকু আমাদের জন্য উপকারী আর কতটুকু আমাদের জন্য ক্ষতিকর, সমস্যা কি, এর লাভ কি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এটার যে ক্ষতিকর দিকের কথা বলি। সবাই বলতে যারা চাচ্ছেন না পিআর, তারা যে বিষয়টি আলোচনা করছেন তার মধ্যে দুইটি হলো কি, যে পিআর হলে কোনো একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা হওয়ার সম্ভাবনা কমে যায়। তখন কি হবে, কোয়ালিশন সরকার গঠন করতে হবে, জোটবদ্ধ সরকার গঠন করতে হবে। যে একাই যে একটা সরকার গঠন করতে একটা দলকে যে 151টি আসনের প্রয়োজন, সেই 151টি আসন কোনো দলই পাবে না। ফলে একাধিক দল মিলে জোট করে 151 হয়ে তাদেরকে সরকার গঠন করতে হবে। তাতে করে কি হবে, সরকার দুর্বল হবে। সরকার যে দৃঢ়ভাবে যে কোনো সিদ্ধান্ত নেবে সেখানে নিতে পারবে না, সেখানে বিভাজনের সৃষ্টি হতে পারে। এই একটি সমস্যার কথা বলা হচ্ছে। আরেকটি কথা যেটি বলা হয় যে এই ভোটারের সাথে প্রার্থীর যে একটা দূরত্ব সৃষ্টি হবে, মানে যে আত্মিক সম্পর্ক সেটা একটু কমে আসবে। মানে এই বিষয়টা কি নেগেটিভ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে পজিটিভ। কেন, এই যে ভোটারের সাথে যে প্রার্থীর যে নিবিড় সম্পর্ক, এটি কিন্তু শুধু এই ভোট কেন্দ্রিক সম্পর্ক। ভোটের সময় আসলে তারা পায়ে ছুঁয়ে সালাম করে, সুইপারকে গিয়ে বুকে জড়িয়ে নেয়, পারলে সবাইকে, সব লোককে ধরে পায়ে চুমা খায়, এরকম করে তারা কিন্তু ভোট নেয়, নিয়ে তাদের এই সম্পর্কের গভীরতা সৃষ্টি করে। মানে এটা কিন্তু আসলে গভীরতা না, এটা কিন্তু একটা ফেক গভীরতা। ভোট নেওয়ার জন্য একটা সিস্টেম করে তারপরে যখন তারা নির্বাচিত হয়ে যায়, তখন বা নির্বাচিত হোক অনির্বাচিত হোক, ভোট শেষ, তারা কিন্তু আর এই লোকদেরকে কিন্তু চিনে না। তো তাহলে আসলে যে সমস্যার কথা বলা হচ্ছে, যে সম্পর্ক খারাপ হয়ে যাবে ভোটার আর প্রার্থীর মধ্যে, এটা আসলে অমূলক আমার কাছে মনে হয়। ভোটার আর প্রার্থীর সম্পর্ক এমনিতেই খারাপ, মানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। আর পিআর হলে কি হবে, বলছে যে যেহেতু পিআরে এখানে সরাসরি প্রার্থীকে মানুষ ভোট দিচ্ছে না, ভোট দিচ্ছে মানুষ মার্কাকে বা দলকে, সেই কারণে প্রার্থীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমার কাছে এই জিনিসটা খুব একটা যৌক্তিক মনে হয় না। আর এর সুবিধাগুলো কী কী, আমি একটু সুবিধার বিষয়গুলো একটু আলোচনা করি। সুবিধা হচ্ছে যেটি বললাম, যে ভোটের যে প্রতিনিধিত্ব সেটি কিন্তু আসলে নিশ্চিত হবে। সকল লোকের মতামতের কিন্তু প্রাধান্য পাবে এখানে। যে একজন 50% ভোট পেল, কিন্তু দেখা যাচ্ছে যে আরেক দল ভোট পেল 40%, কিন্তু সে 50% ভোটটা এমনভাবে পেল, পাওয়ার সবগুলো আসনেই ওই অপর দলের চেয়ে সামান্য করে করে বেশি ভোট পেয়ে সে হলো সবগুলো আসন জিতে গেল। তাতে দেখা গেল 50%, সারা দেশের মোট ভোটের 50% পেয়ে সে 80% আসন লাভ করে ফেললো। কিন্তু অপরপক্ষে 40% ভোট যে পেলো, সে দেখা যাচ্ছে যে 20% আসন পেল। তো এই জিনিসটা আসলে খুবই একটা অন্যায্য বিষয়। তাতে করে ভোটারদের যে প্রতিনিধিত্ব এটা কিন্তু নষ্ট হয়। তো সেই জায়গা থেকে পিআর কিন্তু আসলে একটি যৌক্তিক বিষয় আমার কাছে যেটি মনে হয়। আর বলা হচ্ছে যে ভোটারের মূল্য এখানে বৃদ্ধি পায়। প্রত্যেকটা ভোটের যে দাম, সেই ভোটের দামটা কিন্তু নিশ্চিত হয়। ওই যে 1.5 লক্ষ ভোট পেয়ে ফেল করলো বলে সেই প্রার্থীরকে যারা ভোট দিয়েছে তাদের কিন্তু কোনো দাম থাকলো না ভোটের। তো এই জিনিসটা আর থাকে না। আর একটি বিষয় যেটি থাকে, যে এখানে নীতির দিকে, মানে দলীয় নীতির দিকে কিন্তু ফোকাসটা বেশি করা হয়। যে প্রত্যেক দল, যেহেতু এখানে প্রার্থী মুখ্য না, এখানে দলটা মুখ্য, ওই মার্কাটা মুখ্য। সারা দেশের সমস্ত ভোট ওই দলের কি বলবো ঝুড়িতে কিন্তু যুক্ত হচ্ছে, হওয়ার পরে তারা সে বিভিন্ন এলাকায় কিন্তু এমপি নির্ধারণ করছে। তাতে করে কি হয়, যে আপনার জাতীয় যে নীতি, যে এই দলটি আসলে কিভাবে দেশটা চালাবে, দলের যে হলো ম্যানিফেস্টো যেটাকে থাকে, যেটা ইস্তেহার যে বলা হয়, সেই ইস্তেহারটা কেমন হবে, দেশের জন্য তারা কি কি করবে, অতীতে তারা দেশের জন্য কি কি করেছে, এই বিষয়গুলোকে কিন্তু তখন মানুষ মূল্যায়ন মানে করবে আর কি। যদি পিআর আসে, করলে তার মাধ্যমে হলো তারা কোন মার্কাকে ভোট দেবে বা কোন দলকে ভোট দেবে সেটা তারা কিন্তু ডিসাইড করবে। আর যদি এফপিটিপি সিস্টেম থাকে, তাহলে কি হয়, যে ওই স্থানীয় ওখানে যে প্রার্থী, সেই প্রার্থীর দলীয় নীতি তো কিছুটা
প্রভাব ফেলে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয় যে ওই প্রার্থীর ওখানকার ব্যক্তিগত ইমেজ, প্রার্থী ওখানকার মানুষের জন্য কতখানি কি কাজ করেছে, উন্নয়ন কি করেছে, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের মানুষের একটা মানে জানেই না মানুষ যে আসলে এমপির কাজ কি। এমপির কাজ কিন্তু তোমার এলাকায় রাস্তা করে দেওয়া না, তোমার এলাকায় মানে কি বলবো ব্রিজ কালভার্ট করা, এগুলো কিন্তু এমপির কাজ না। এমপির কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট, তারা হলো সংসদের সদস্য। জাতীয় সংসদ কি? বাংলাদেশের আইনসভা, এখানে আইন প্রণয়ন করা তাদের কাজ। এখানে শিক্ষিত লোকদের যেতে হবে, শিক্ষিত লোকরা গিয়ে তারা যে কোনো একটা আইনের ভুল ভ্রান্তি এগুলো বুঝতে পারবে, বুঝে তারা এটা নিয়ে সমালোচনা করতে পারবে, করে একটা সুন্দর সুন্দর আইন আমাদেরকে উপহার দিতে পারবে, যে আইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা দেশ চালাতে পারবো। কিন্তু দেখা যায় যে ম্যাট্রিক পাস, ইন্টার পাস সব মূর্খরা, তারা ঠিকমতো বাংলা বলতে পারে না, লিখতে পারে না। যদি 1 পৃষ্ঠা বাংলা লিখতে দেওয়া হয় তার মধ্যে 18টা বানান ভুল। তো এই জাতীয় লোকজন যখন আসলে সংসদে যায় তখন আসলে এটা আমি বলবো যে দেশের জনগণের জন্য এটা আসলে খুবই লজ্জাস্কর বিষয়, অপমানজনক বিষয় যে এই লোকেরা কি আইন প্রণয়ন করবে, সেই আইন দিয়ে কীভাবে দেশ চলবে। তো আমার মনে হয় যে শিক্ষিত লোকগুলোকেই এই সংসদে নিয়ে যাওয়া উচিত এবং তারা ওই আইন প্রণয়নের দিকে তাদের মনোনিবেশ করা উচিত। আর এই স্থানীয় যে ব্রিজ কালভার্ট করা, রাস্তা করা, এগুলোর জন্য কিন্তু স্থানীয় মানে কি বলবো যে আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছে, পৌর মেয়ররা রয়েছে, এই যে স্থানীয় প্রশাসন, তারা কিন্তু আপনার এই যে স্থানীয় উন্নয়নগুলো করবে। তো বাংলাদেশের মানুষের আসলে এই জিনিসটা, পার্থক্যটা বুঝতে হবে। আর এমপি সাহেবরা দেখা যায় যে অনেক টাকা চুরি করবে, সেই কারণেই তারা এই যে স্থানীয় প্রশাসনের যে কাজগুলো আছে সেগুলো নিজের ভিতরে টেনে নিয়ে আসে, তার ক্ষমতার বলে নিয়ে এসে সব জায়গায় একটা হস্তক্ষেপ করে এই মানুষের কাছে এই উন্নয়নের বাণী পৌঁছায় দেওয়ার চেষ্টা করে, আর এখান থেকে টাকা মারে। এই হলো তাদের মূল উদ্দেশ্য। এখন এই টাকাটা কেন মারে? টাকাটা মারে কারণ এই ভোট করতে তো তার মেলা টাকা খরচ হয়। একটা নির্বাচন করতে গেলে তাকে দেখা যায় 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা খরচ হয়ে গেল। তো সে যদি 5 কোটি টাকা খরচ করে জিতে গেল তাহলে তো তাও ভালো, কিন্তু যদি সে ভোটটা করে ফেল করে তাহলে এই 5 কোটি টাকা তার লস। পরের বার যখন সে আবার ভোট করবে তখন তো তার আরও 5 কোটি টাকা খরচ হলো, এবার সে জিতল, তাহলে তার আগের 5 কোটি আর এবারের 5 কোটি, এই 10 কোটি টাকা তো তাকে উসুল করতে হবে। তো সেই কারণে তাকে তো চুরি করতে বাধ্য হতে হয় আসলে। এটা আমাদের, আমি কি বলবো যে এটা আমাদের জনগণেরও দোষ। আমাদের জনগণ কিন্তু টাকা, আমাদের হাসনাত আবদুল্লাহ বলেছিল যে হলো আমাদের জনগণ টাকা নিয়ে ভোট দেয়, তখন দেখলাম যে বিএনপিরা নানা রকমভাবে ক্রিটিসাইজ করছে যে জনগণকে নাকি অপমান করেছে হাসনাত আবদুল্লাহ। কিন্তু আসলে বিষয়টি কিন্তু এরকমই বাস্তব। শুধু মানে এই যে বলবো জাতীয় নির্বাচনে বলবো না, শিক্ষিত সচেতন বিভিন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে, যেমন ধরেন আইনজীবী সমিতি, ডাক্তার সমিতি, তারপরে পেশাজীবী সমিতি, এরকম বিভিন্ন যাচ্ছে, এগুলোতেও মানে ভোট বিক্রি করে। তারা যে শিক্ষিত সচেতন লোক, তারাও ভোট বিক্রি করে। আর সাধারণ মানুষ, তারা তো হলো খেতেই পায় না, তাদের তো হলো দিন গেলে 300 টাকা ইনকাম করায় তো অনেক কষ্ট, 500 টাকা ইনকাম করা তো অনেক কষ্ট, তাহলে তাকে 500 টাকা টাকা দিলে তো সে ভোট দিতেই পারে। তো এই বিষয়গুলো কেন হয়? এই যে এফপিটিপি যে সিস্টেম, এটার কারণে হয়। কারণ প্রত্যেক প্রার্থী নিজে যে কোনো মূল্যে জিতে আসার চেষ্টা করে, সেটা ভোট কিনে হোক, মারপিট করে হোক, কেন্দ্র দখল করে হোক, মানুষ খুন করে হোক, কি বলবো ভোট কেন্দ্র দখল করে হোক, যে কোনো সহিংসতার মাধ্যমে যে কোনোভাবে সে এখান থেকে জিতে আসার চেষ্টা করে। কারণ তাকে যে কোনো মূল্যে জিততে হবে, সে এত টাকা খরচ করছে, তার এলাকায় প্রভাব প্রতিপত্তি ইত্যাদির প্রয়োজন আছে, তাহলে তাকে জিতে আসতে হবে। কিন্তু ভোটটি যখন পিআর পদ্ধতিতে হবে তখন কিন্তু ওই প্রার্থীর ব্যক্তিগতভাবে জেতার কিন্তু প্রশ্ন আসে না। তখন আসলে প্রমাণ হবে যে প্রার্থী তার দলের প্রতি কত ডেডিকেটেড, দলকে জেতানোর জন্য সে কী করে। দলকে জেতানোর জন্য কিন্তু কোনো প্রার্থী নিজেকে জেতানোর জন্য যে পরিমাণ মানে রেকলেস বিহেভিয়ার করে, দলকে জেতানোর জন্য কিন্তু তা করবে না। নিজে জেতার জন্য যেরকম অকাতরে টাকা ঢেলে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে, দলকে জিতানোর জন্য কিন্তু তা করবে না। তার মাথায় থাকবে যে দলকে আমি ভোট এখান থেকে কালেক্ট করে জিতিয়ে দিলাম, তারপরে শেষে দল যে যখন চুজ করবে এমপি, যে কাদেরকে এমপি হিসেবে নেবে, তখন যদি আমাকে চুজ না করে, বা আমি এত এফোর্ট কেন দিব, আরও তো অন্যান্য আসন রয়েছে, তারা বেশি এফোর্ট দিক, তারা বেশি এফোর্ট দিয়ে ভোট কালেক্ট করুক, করে দলকে জিতাক, আমি অফ চান্সে গোল দেবো, এরকম একটা চিন্তা কিন্তু থাকবে। নিজে জেতার জন্য মানুষকে খুন করে ফেলছে, নিজে জেতার জন্য মানুষকে হামলা করছে, এই জিনিসগুলো কিন্তু দলকে জেতানোর জন্য তখন কিন্তু করবে না, তখন কিন্তু এটা অনেকাংশে কমে আসবে। তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই নির্বাচনী মাঠে যে সহিংসতা, যে এই যে অপরাজনীতি, যে হত্যা, যে হামলা, এই যে জিনিসগুলো, বা এই যে ভোট কেনা বেচা, কারচুপি,
কেন্দ্র দখল, এই বিষয়গুলো কিন্তু পিআর সিস্টেম আসলে কিন্তু অনেকখানি কমে যাবে। কারণ ওই যে বললাম যে প্রার্থীর এখানে যে কোনো মূল্যে যে জিততেই হবে আমার, এই মানসিকতা থেকে সে বের হয়ে আসবে, সে কারণে সে এই কাজগুলো কম করবে। তখন দলের বিষয়ে অতটা কিন্তু কনসার্ন থাকবে না, তারা ডিপেন্ড করবে যে আমার যতটুকু দায়িত্ব আমি যতটুকু করলাম, অন্যান্য আসনের প্রার্থীরা কতটুকু করবে সেটার উপরে জাতীয়ভাবে ডিপেন্ড করবে যে দল কতখানি পারফর্ম করবে, দল কি জিতবে কি হারবে। তো আমার কাছে পিআর পদ্ধতিটা অবশ্য খারাপ মনে হয় না, ভালোই মনে হয়েছে। আপনারা এখন আমি বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করলাম আপনাদের কাছে। এখন আপনারা নিজেদের মতো করে একটু চিন্তা করুন যে আসলে কোনটা হলে ভালো হয়, সেইভাবে আপনারা আপনাদের জনমত গড়ে তুলুন, সেভাবে কাজ করুন। এখানে বড় দলগুলোর জন্য সমস্যা, বা বিএনপি বা আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, তারা তো মানে মার্কেট আউট। এখন বিএনপির জন্য এটি মূল সমস্যা হয়েছে যে তারা ওই যেটি বললাম যে 50% ভোট পেয়ে 80% সিট পেয়ে যায়। তো যদি পিআর হয় তাহলে তো 50% ভোট পেলে তারা 50% সিট পাবে। আর অন্য ছোট দলগুলো তারা 10-20%, 5% যে যেরকম পাবে সেই অনুপাতে কিন্তু সিট পাবে। তো সেটা কিন্তু যদি এফপিটিপি সিস্টেম থাকে তাহলে কিন্তু তারা কিন্তু পায় না, তাহলে তাদের প্রতিনিধিত্ব কমে যায়। তখন এই বড় দলের একচেটি আধিপত্য থাকে সংসদের মধ্যে, তখন তারা যা ইচ্ছে তাই করার একটা প্রবণতা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, আপনারা সেটা জানেন, সেটা আমরা দেখেছি। তো সেই কর্তৃত্বটা তারা ধরে রাখতে চায়, যেন তাদের সংসদে এরকম মানে হিউজ নাম্বার অফ এমপি থাকে এবং তারা যা ইচ্ছা তাই করবে। এই কর্তৃত্বটা রাখার জন্যই তারা মূলত পিআর হতে দিতে চায় না, তারা চায় যে ওই পূর্বের যে পদ্ধতি সেই পদ্ধতিতেই ভোট হোক। এখন যেটি বললাম যে আপনারা আমার দর্শকরা, সাধারণ জনগণ যারা রয়েছেন, যারা বোদ্ধা রয়েছেন, তারা চিন্তা করুন যে আসলে কোনটি করলে ভালো হবে, সেই অনুযায়ী আপনারা আওয়াজ তুলুন। এখনকার সময়ের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সেই জন্য বিষয়টির একটু অবতারণা করলাম। এখনকার আলোচনা এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।